যে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো আমাদের বোর্ডে এসেছে। শুধু সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো একদম ব্যাখ্যা সহকারে। চলো আর কথা না বাড়ি একদম আমরা আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ এখানে একটি সি প্রোগ্রাম অলরেডি দেওয়া আছে। এখানে তারা ইনিশিয়াল ভ্যালুতে মানে এর মান দিয়েছে এখানে 2 এবং বিকেও এখানে চলক হিসেবে ঘোষণা করা হয়েছে। বলেছি যদি আমাদের বি এর মান বের করতে হয় যেন তাহলে যেন আমরা প্লাস প্লাস এ করি। আসলে এই প্লাস প্লাসকে আমরা বলি মূলত যে প্রি ইনক্রিমেন্ট। আমাদের এই খাতিরে কিন্তু জানতে হচ্ছে আসলে প্রি ইনক্রিমেন্ট জিনিসটা কী এবং পোস্ট ইনক্রিমেন্ট জিনিসটা কী। যার জন্য দেখতে পাচ্ছ আমি এই দিক দিয়ে লিখে রেখেছি যে প্লাস প্লাস যদি থাকে তারপর যদি আমাদের বর্ণটা থাকে তাহলে এটাকে বলবো আমরা প্রি ইনক্রিমেন্ট মানে প্রিফিক্স ইনক্রিমেন্ট। আর যদি এরকম হয় যে বর্ণের পরে যদি প্লাস প্লাস চিহ্নটা থাকে সেটাকে বলবো আমরা পোস্ট ইনক্রিমেন্ট মানে পোস্টফিক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমাদের যেটা আগে প্লাস প্লাস চিহ্ন দেওয়া থাকবে সেটা কি করবে, যে চলকের যে মানটা দেওয়া থাকবে সেই মানের সাথে অলরেডি 1 বাড়িয়ে নেবে এবং 1 বাড়িয়ে নেওয়ার পর যে মানটা পাবো সেই মানটাই ব্যবহার করব পরবর্তী থেকে। এখানে পুরাতন মান ব্যবহার করার কোনো চান্স নেই। আর এটা যেটা হচ্ছে আমাদের বর্ণের পরে প্লাস প্লাসটা মানে যেটাকে আমরা বলছি যে পোস্ট ইনক্রিমেন্ট। এই পোস্ট ইনক্রিমেন্টের কাজ হচ্ছে এরকম, সে তার যে চলকের যে মানটা পুরাতন মানটা প্রথম ধাপে ব্যবহার করবে, পরবর্তী ধাপ থেকে সে এই নতুন মান ব্যবহার করবে। এই হচ্ছে এই দুইটার মধ্যে তফাৎ। হ্যাঁ, তাহলে আমরা চলোটাকে উত্তরটা করি। তাহলে বলেছি যে উদ্দীপকে এখানে বি এর মান কত হবে। তাহলে অলরেডি কিন্তু তারা দিয়ে দিয়েছিল যে এ এর মান হচ্ছে আমাদের 2 এবং বি এর মান বের করতে গেলে যেন আমরা প্লাস প্লাস এ করি, মানে এর যে উপরে মানটা ছিল তার সাথে যেন আমরা 1 বৃদ্ধি করি। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে প্রি ইনক্রিমেন্টের কাজটা হচ্ছে এরকম যে এর সাথে আমাদের অতিরিক্ত 1 যোগ করে নিয়ে রাখতে হবে, পুরাতন মান ব্যবহার করলে হবে না। এর জন্যই সঠিক উত্তর হচ্ছে আমাদের সি মানে 3। তারপরের যে এমসিকিউটা সেটাতেও দেখতে পাচ্ছি একটি সি প্রোগ্রামই রাইট করা আছে। এখানে তারা বলেছে যে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে, তারা এটা বলেছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি না, তারা কিন্তু এখানে ইন্টে প্রথমেই এর মান বলেছে যে 2 এবং আরেকটা চলক ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে ভি। আর এই বি এর মান তারা প্লাস প্লাস এ করেছে, মানে এর যে মানটা তার সাথে কিন্তু প্লাস প্লাস করে তারা বি এর মানটা করেছে। তাহলে এখানে যদি আসলে বি এর মানটা হতো, মানে আমি তো অলরেডি এটাকে কেটে দিয়েছি, যদি এটার আমাদের আউটপুটটা মানে চাওয়া হতো তাহলে কিন্তু এটার আউটপুট হতো যে 3। কিন্তু তারা তো বলেছে না, সিনট্যাক্সের কোন পরিবর্তন করলে আউটপুট 5 হবে সেটা আমাদের বলো। আমাদের এখানে যে এর মান যে বলা আছে যে 2, তার সাথে আসলে কত যোগ করলে আমাদের 5 হবে এবং এই 5টাই কিন্তু প্রকৃতপক্ষে আসলে বি এর মান। আর আমি বি এর মান এই কারণেই বলছি, এখানে প্রিন্টএপে কিন্তু বি চলককেই বোঝানো হয়েছে বা এখানে বি চলককেই বসানো হয়েছে, যার জন্য বিকে প্রিন্ট করবে। তাহলে এর সঠিক এক্সপ্রেশন হচ্ছে আমাদের যে সর্বশেষটি, কারণ বি এর মান আমাদের বের করতে গেলে আমাদের এর মানের সাথে আমাদের আরও অতিরিক্ত 3 যোগ করতে হবে। মানে এর মান তো উপরে বলেই ছিল যে এর মান হচ্ছে আমাদের 2, তার সাথে যদি অতিরিক্ত 3 যোগ করি তাহলে কিন্তু আমরা 5 পাচ্ছি। আর কথা হচ্ছে যে কেন তাহলে উপরেরগুলো হলো না। উপরেরগুলোর আউটপুটটা হতো এরকম যে প্রথমটিতে যে বলেছিল যে ভি ইকুয়াল এ প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের মূলত পোস্ট ইনক্রিমেন্ট। সেক্ষেত্রে কিন্তু যে এর পুরাতন মানটা আনতো, তাহলে এর পুরাতন মান কী ছিল 2, তাহলে কিন্তু এখানে 2 হতো। আর এ প্লাস প্লাস করলেও 1 বৃদ্ধি করলে পরবর্তী ধাপ থেকে করতো, তাহলে কিন্তু আলটিমেট এখানে কিন্তু বি এর মান পাচ্ছি 2। তো তারা বলেছে যে হবে না, আউটপুট 5 দরকার। তারপরে বি এরটা এখানে বলেছে বি ইকুয়াল এ মাইনাস মাইনাস, সেটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট। কি ডিক্রিমেন্ট? সেটা হচ্ছে আমাদের পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে পোস্ট ডিক্রিমেন্টের কাজ কি? প্রথমেই সে পুরাতন মানটা আনবে চলকের, তাহলে এর পুরাতন মান কত ছিল 2, তাহলে কিন্তু এখানেও বি এর মান 2ই পাবো, তাহলে কিন্তু আমি 5 পাচ্ছি না, যার জন্য এটা উত্তর হলো না। আচ্ছা, সি এরটা এখানে বলেছে যে বি এর মান বের করতে গেলে আমাদের এ চলক থেকে আমাদের 3 মাইনাস করতে হবে, মানে 3 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কী করণীয় হচ্ছে যে এই এর মান কী ছিল উপরেও, এর মান ছিল আমাদের 2, তাহলে 2 থেকে যদি আমরা 3 মানে 3 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের -1 উত্তর হয়ে যাচ্ছে, যার জন্য প্রথম 3টি কোনোটি সঠিক না, সঠিক হচ্ছে আমাদের সর্বশেষ অপশনটি। আচ্ছা,
তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, সেটাতে বলা আছে এরকম যে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়। এই স্ট্রিংয়ের দৈর্ঘ্যের জন্য আমাদের লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্ট্রেলেন্থ। আর এই স্ট্রেলেন্থের হেডার ফাইল হচ্ছে আমাদের string.h। string.h দ্বারা বোঝাচ্ছে আমাদের হেডার ফাইলটা। আর এই হেডার ফাইলের ভিতরেই আমাদের এই স্ট্রেলেন্থ যে ফাংশনটা সেটা থাকে। আচ্ছা, তারপরে আবারও একটি দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রাম অলরেডি দেওয়া আছে, এবং এখানে তারা আউটপুটে বলেছে যে প্রোগ্রামটির আউটপুট কত হবে, শুধু এতটুকু বলেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলা আমি বোঝার সুবিধার্থে আমি ইনিশিয়াল ভ্যালুকে প্রথম পদ ডাকছি, যে এটা আসলে একটি ধারার আসলে এই সমস্যা সি প্রোগ্রামটা। তাহলে এখানে তারা হেডার ফাইল দিয়েছে, তারপরে মেইন ফাংশন দিয়েছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে যে সাম ইকুয়াল 0। আর এখানে এই ইন্টে আয়ের যে মানটা, এই আয়ের যে ভেরিয়েবলের মানটা সেটা বলেছে যে 1। মানে আমি বোঝার সুবিধাতে বলি যে প্রথম পদ হচ্ছে 1। আর আমাদের এই প্রথম পদ মানে এই চলকের যে এই আই যে ভেরিয়েবলটা, তার মানটা সর্বোচ্চ 8 পর্যন্ত যেতে পারবে, সেটা হয়েলে বলা আছে। আর তাদের যে যোগফলের প্রসেসটা, যোগ করার প্রসেসটা, সেটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই, সেই প্রক্রিয়ায় করে। আর প্রত্যেকটা পদের ব্যবধান হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে। কীভাবে বুঝলাম, এখানে একটা ইনক্রিমেন্ট স্টেটমেন্ট তারা সেট করে দিয়েছে, সেটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1। আর তারা এখানে সামকে এই প্রিন্ট করেছে। তাহলে আমরা যদি উত্তরটা করি এরকম, প্রথমেই কিন্তু আমাদের আয়ের মান 1 ছাপবে। হ্যাঁ, তার জন্য যে আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছি 1। তাহলে যেহেতু 1 করে বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু তারপর আমরা পাবো 2, তারপরে 3, 4, 5, 6, 7, এভাবে একদম 8 পর্যন্ত তারা আয়ের মান নিবে, আই চলকের মান নিবে। কীভাবে বুঝলাম, যে আমাদের আয়ের লাস্ট সীমানা বলে দিয়েছে যে 8 পর্যন্ত। এখন শুধু খালি এইগুলো যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাব। যদি আমরা এটা যোগ করি হবে 3, এটা যোগ করলে হচ্ছে 6, 6 সাথে 4 যোগ করলে হচ্ছে 10, আর 5 হচ্ছে 15, আর 15 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 28, 28 সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 36। তাহলে প্রোগ্রামটির সঠিক উত্তর হবে যে 36, মানে 3-এরটা হবে। আর এই প্রসেস যদি আমরা না চাই, যে একদম আমরা গাণিতিক প্রক্রিয়ায় চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে করে এইভাবে করতে পারি। দেখতে পাচ্ছ আমি সূত্র লিখেছি, সূত্র হচ্ছে এরকম যে সাম নির্ণয় করার সূত্র হচ্ছে n × n + 1 / 2। মানে n এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছি যে বলা ছিল যে 8, মানে আমাদের আই চলক যেতে পারবে 8 পর্যন্ত। তাহলে আমরা এখানে 8 লিখবো, আর এই n এর জায়গায় কিন্তু আমরা 8ই লিখবো, আর তার সাথে আমাদের +1 করে দেবো, আর এটাকে ডিভাইড করে দেবো 2 দ্বারা। এইভাবে আমরা সাম করতে পারি, আর এইভাবে লিখেও আমরা বের করতে পারি। আচ্ছা, তারপরে আরও একটি উদ্দীপক দেওয়া আছে সি প্রোগ্রামের, সেখানে তারা একটা লুপ রেডি করেছে, সেটা হচ্ছে ফর লুপ। আমরা বোঝার সুবিধার্থে এই ফরের যে প্রথম যে এই মানটা দেওয়া আছে চলকে, সেটাকে আমরা প্রথম পদ ভাববো। আমি এভাবে বুঝাই যে ফরের ভিতরে মূলত 3টি কাজ হয়, সেটাকে ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম পদের কাজ, তারপরে হচ্ছে শর্ত, সর্বশেষ হচ্ছে ইনক্রিমেন্ট। আর এখানে প্রিন্টে তারা ঢাকা লেখাটিকে ছাপাতে বলেছে, যেন ঢাকা লেখাটি কতবার, এই শব্দটি কতবার দেখায় বা কতবার ছাপায় তাই বলেছে। এখন যদি আমি খেয়াল করি, এখানে প্রথম পদ হচ্ছে আমাদের যে 0 থেকে শুরু হয়েছে এই ধারাটির, তাহলে প্রথমে অবশ্যই আমরা 0 ছাপবো। তারপরে কিন্তু তারা বলেছে যে ইনক্রিমেন্টটা হচ্ছে P++। এই P++ কথার মানে হচ্ছে, সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে পি এর পুরাতন মানের সাথে অতিরিক্ত 1 করে বৃদ্ধি করবে। তাহলে 1 করে যদি বৃদ্ধি করি, তাহলে অবশ্যই তারপরে হবে আমাদের এই 0-র পরে কিন্তু 1 যোগ করলে কিন্তু আমাদের 1ই হচ্ছে। তারপরে 1-এর সাথে আরও 1 বৃদ্ধি করবো, তাহলে হবে 2। হ্যাঁ, তারপরে হচ্ছে 3, 4, এইভাবে একদম ক্রমান্বয়ে আমরা 10 পর্যন্ত ছাপাতে পারি, কারণ তারা বলেছে P <= 10, মানে 10 পর্যন্ত P এর মানটা ছাপাতে আমরা পারি। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে 10 পর্যন্ত ছাপবে। তাহলে এইখান থেকে একদম 0 থেকে যদি 10 পর্যন্ত আমরা গুনি, এখানে মোট 11 বার হবে। তাহলে আমাদের ঢাকা লেখাটি দেখাবে 11 বার। এই হচ্ছে এটার সলিউশন। তারপরে এই উদ্দীপকটায় দেওয়া আছে, জাস্ট খালি একটু বলেছে তারা যে প্রোগ্রামটিতে কোন ধরনের পরিবর্তন এলে ঢাকা লেখাটি আর 11 বার ছাপবে না, 5 বার ছাপবে আর কি, সেটা বলা হয়েছে, মানে 5 বার প্রদর্শিত হবে। তাহলে আমি কিছুক্ষণ আগে তো করেছিলাম যে উত্তর হয়েছিল আমাদের 11 বার, আর তারা এখন বলেছে যে 11 বার প্রয়োজন নেই, আমাদের এই লেখাটা শুধু 5 বার প্রদর্শিত হলেই হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে ব্যবধানটা বৃদ্ধি করে দিতে হবে। আমাদের উত্তর যদি কম চাই, তাহলে আমাদের ব্যবধান মানে বাড়িয়ে দিতে হবে। ব্যবধানটা বলছি এরকম, যে এখানে কিন্তু ইনক্রিমেন্টটা যে ফরের ভিতরে 3টা মান ছিল, সেটা কি, যে প্রথম পদ, শর্ত এবং ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট এখানে P
পি প্লাস প্লাস ছিল মানে 1 করে ইনক্রিমেন্ট পেয়েছিল মানে বৃদ্ধি পেয়েছিল, এখন আমরা এটাকে 2 করে দেবো। আর আমার যে প্রথম যে পদটা ছিল আমাদের সেটাকেও চেঞ্জ করে দেবো। এখানে প্রথম পদ কিন্তু ছিল যে 0, সেটাকে আমরা 1 করে দেবো। তাহলে দেখি আসলে কি হয় উত্তরটা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছ যে পরে আবার নতুন করে আমি এই লুপটা লিখলাম যে প্রথম পদ হচ্ছে 1 পি এর মান, আর এই পি এর মান সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে এবং ইনক্রিমেন্টটা এখন হবে 2 করে। যার জন্য আমি চেঞ্জ করে লিখেছি যে পি ইকুয়াল পি প্লাস 2। তাহলে এই খাতিরে যদি আমি এটা আউটপুটে চলে তাহলে কিন্তু প্রথমেই তারা 1 ছাপবে, তারপরে 2 করে বৃদ্ধি করে 3, 5, 7, 9, 11 এইভাবে ছাপবে। কিন্তু আমি তো 11 ছাপতে পারি না, কারণ আমার লাস্ট সীমানায় কিন্তু আমাদের দেওয়া আছে শর্তের যে এই পি লেস দেন অর ইকুয়াল 10 মানে 10 পর্যন্ত ছাপতে পারবে। তাহলে 11 বাদ। তাহলে এটা ছাড়া যদি গণি তাহলে 1, 2, 3, 4, 5 এই আমার 5 বার ছাপলো। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথমটি, কারণ প্রথমটির সাথে কিন্তু আমি যে লুপটা ক্রিয়েট করছি সেটা এখানে মিলেছে। আর যদি এটা না হতো আমরা অন্যগুলো ট্রাই করতাম। তারপরে আবারও একটি সি প্রোগ্রাম দেওয়া আছে, এখানেও আমি দেখতে পাচ্ছি একটা লুপ দেওয়া আছে, লুপটি হচ্ছে ফর লুপ। আমি বোঝার সুবিধাতে আবারও বলছি যে প্রথমটাকে আমরা প্রথম পদ বলি, আর পুরো সি প্রোগ্রামটাকে এখানে একটা ধারা হিসেবে আমরা কল্পনা করব। তাহলে এক্সের যে প্রথম মানটা হচ্ছে 5 এবং এই এক্স সর্বোচ্চ লেস দেন অর ইকুয়াল 14 মানে 14 পর্যন্ত যেতে পারবে। আর তাদের বৃদ্ধিটা এই মানে এক্স যে চলকটা দেওয়া আছে এই চলকটা বৃদ্ধি পাবে 3 করে। এই হচ্ছে আমাদের লুপের কথা। আর তারপরে আবার একটি শর্ত জুড়িয়ে দিয়েছি, ইফে বলেছে যে এক্স ইকুয়াল 11 মানে যখন এক্সের মান আমাদের 11 হবে তখন যেন আমাদের ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি। ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে এরকম যে পুরো প্রোগ্রাম থামিয়ে দেওয়া। এখানে ইফে যে মানকে ইন্ডিকেট করা হয়েছে সে মান যদি সেই মান পর্যন্ত যদি ছাপাই এই পুরোটা আমাদের বাদ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের ব্রেকের কাজ। আমি আরেকটু সহজভাবে বলছি, আমাদের লুপে কিন্তু প্রথম পদ ছিল 5, অবশ্যই আমরা 5 ছাপাবো। আর ইনক্রিমেন্ট ছিল 3 করে, আমি 3 করে যদি বাড়াই তাহলে হবে 8, তারপরে 8-এর পরে হবে 11, 11-এর পরে হবে 14। আর আমাদের লাস্ট সীমানা কিন্তু 14 পর্যন্ত ছিল। এখন কথা হচ্ছে এখানে তারা একটা স্টেটমেন্ট ব্যবহার করেছে, সেটা কি ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্টের কথা হচ্ছে ব্রেকে কাকে ইন্ডিকেট করেছে সেটা দেখতে হবে। এখানে ইফে বলেছে যে এক্স ইকুয়াল 11, যখন 11 হবে তখন এই 11 সব পুরোটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা 11 থেকে যদি আমাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উপরে 2 বার ছাপবে আইসিটি লেখাটা, না কারণ এখানে কিন্তু প্রিন্টে তার কিন্তু আইসিটি লিখেছে, আর প্রিন্টে যা লিখবে তাই ছাপবে। তাহলে কিন্তু 2 বার ছাপবে। এখন কথা হচ্ছে যে এই 2 বারই ছাপলো কেন? এই 2 বার ছাপার কারণ হচ্ছে তারা কিন্তু ব্রেককে ইন্ডিকেট করছে 11 থেকে, তাহলে 11 বাদ পড়ে যাবে আর এর পরেরটাও বাদ পড়ে যাবে। যদি তারপরেও যদি 14-র পরেও যদি আরও কিছু থাকতো সেগুলো বাদ পড়ে যেত, কারণ ব্রেক কথা হচ্ছে এখানে যাকে ইন্ডিকেট করবে শেষ হয় পুরোটা বাদ পড়বে, যার জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রথম 2টি। তাহলে বলতে পারি যে আইসিটি লেখাটা 2 বার প্রদর্শিত হবে। তারপরে সেম উদ্দীপকই দিয়েছে, আর তারা বলেছে যেন এই ব্রেকের পরিবর্তে আমরা যদি কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করি সেক্ষেত্রে আইসিটি লেখাটা কতবার প্রতিষ্ঠিত হবে। ব্রেক আর কন্টিনিউয়ের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে ব্রেকে যাকে ইন্ডিকেট করে শেষ হওয়া তারপর থেকে পুরোটা বাদ পড়ে যায়, আর কন্টিনিউ হচ্ছে এরকম যে এখানে যাকে ইন্ডিকেট করবে শুধু সে বাদ পড়বে। ইফে যাকে ইন্ডিকেট করবে শুধু সে বাদ পড়বে আর বাকিগুলো অনায়াসে যাবে, এই হচ্ছে কথা। আমি আবার বলছি, তাহলে ফরের ভিতরে আমাদের মান ছিল 3টি, যে প্রথমে বলেছিলাম প্রথম পদ, শর্ত, ইনক্রিমেন্ট। প্রথম পদ হচ্ছে 5, তাহলে অবশ্যই 5 ছাপবে। তাহলে তারপরে ছিল ইনক্রিমেন্টটা মানে 3 করে বৃদ্ধি পাবে, তাহলে 8, তারপর হচ্ছে 11, তারপর 14, কারণ আমার শর্তটাই ছিল যে এক্স লেস দেন ইকুয়াল 14 মানে 14 পর্যন্ত যেতে পারবে। আচ্ছা, আর তারা ইফে কিন্তু বলেছে যে এক্স ইকুয়াল 11 মানে এক্স ইকুয়াল যখন হবে তখন কন্টিনিউ স্টেটমেন্টের জন্য আমরা ইউজ করি। আর কন্টিনিউ কথার মানে হচ্ছে স্পেসিফিকলি সে বাদ পড়বে যে ইফে রয়েছে। এখানে ইফে কত রয়েছে 11, তাহলে আমরা 11কে শুধু বাদ করব। 11কে যদি বাদ করে দিই তাহলে আমাদের কিন্তু উপরের 2টিও ছাপছে এবং 14ও ছাপছে, কারণ 14 মানে ছাপতে পারবে না এরকম কোনো কন্ডিশন নেই, কারণ কন্টিনিউ জিনিসটা হচ্ছে এরকম যে ইফে যাকে ইন্ডিকেট করবে সে বাদ পড়ে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি এখানে 3 বার ছাপবে। তাহলে প্রথম উত্তরটাই আমরা সঠিক বলতে পারি। তারপরে বলা আছে যে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, সেটা হবে অবশ্যই মেশিন ভাষা বা বাইনারি ভাষা, মানে যেটাকে আমরা বলি 0 এবং 1। তাহলে মেশিন ভাষায় যদি আমরা কোনো একটা প্রোগ্রাম রাইট করি তাহলে খুব সহজেই সেটা কম্পিউটার বুঝতে পারে। তারপরে বলা আছে যে মেশিন ভাষার সুবিধা কোনটি। মেশিন ভাষার সুবিধা জানতে গেলে আমাদের যে এই যে
সাইডে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি সুবিধা এবং অসুবিধাগুলো। শুধু এগুলোই পরীক্ষায় আসবে না, যার জন্য আমি আরও বেশ কিছু সুবিধা এবং অসুবিধা লিখেছি। তাহলে এখানে সঠিক উত্তর বলতে পারি যে সি। মেশিন ভাষার সুবিধা হচ্ছে এটাই যে প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত কার্যকর হয়, কারণ এখানে কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না, যার জন্য আমরা সঠিক উত্তর বলবো যে সি। আর আমাদের আরও এক্সট্রা ইনফরমেশনের জন্য আমরা এটা দেখে রাখতে পারি যে কম্পিউটার সরাসরি বুঝতে পারে, যার জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। এই কম মেমোরি এবং লজিকও আমাদের কম ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে। আর কিছু অসুবিধাও রয়েছে। সে অসুবিধা হচ্ছে এরকম যে এটা ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ, যদি কোনো ভুল থাকে খুঁজে বের করতে খুবই কষ্ট হয়ে যায়। আর এক কথা হচ্ছে যে সব ধরনের মেশিন উপযোগী নয়। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম, অন্য যে মেশিনের জন্য সেটা আসলে ব্যবহারযোগ্য নয়। আর আরেকটা কথা হচ্ছে যে ভুল মানে ডিবাগ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা, তারপরটিতে বলা আছে যে অনুবাদক সফটওয়্যার কয় ধরনের। আসলে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আমাদের এই সফটওয়্যার হচ্ছে মূলত 3 ধরনের। প্রথমটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আমাদের তাদের ব্যবহার জানতে হবে। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে শুধু সে কনভার্ট করবে, মানে অনুবাদ করবে। আর কম্পাইলার হচ্ছে যে উচ্চ স্তরের ভাষা বা তৃতীয় প্রজন্মের ভাষাকে অনুবাদ করবে, কিন্তু তার এই বৈশিষ্ট্য হচ্ছে সে পুরো প্রোগ্রামকে একসাথে এই অনুবাদ করবে। কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে সে একসাথে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে সে লাইন বাই লাইন আলাদাভাবে অনুবাদ করবে। এই হচ্ছে তাদের 3 জনের ডিফারেন্স। আচ্ছা, তাহলে সঠিক উত্তর আমি বলেইছি যে দ্বিতীয়টি 3 প্রকার। তারপরে একটি চিত্র দেওয়া আছে, তারা বলেছে যে উৎস প্রোগ্রাম থেকে যদি আমরা বস্তু প্রোগ্রামে যাই তাহলে আমাদের মধ্যবর্তী ব্রিজ হিসেবে কোনটি কাজ করে, সেটা হবে অবশ্যই আমাদের অনুবাদক। এখানে কিন্তু অনুবাদক নেই, অনুবাদকের নাম বলা আছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের যে কম্পাইলার। কারণ কম্পাইলার হবে এই কারণেই, পুরো এখানে তারা বোঝাতে চাচ্ছে যে পুরো উৎস প্রোগ্রামটাকে বস্তু প্রোগ্রামে আমরা কনভার্ট করব, সেই জন্য আমরা বলছি যে কম্পাইলার। কারণ ইন্টারপ্রেটার লাইন বাই লাইন বা আলাদাভাবে 1 বাই 1 সে কনভার্ট করে, তার জন্য আমরা ইন্টারপ্রেটার বলতে পারছি না। আর তারপরে যেটা অ্যাসেম্বলার বলা আছে তা তো হবেই না, কারণ অ্যাসেম্বলার যে অনুবাদকটা তার কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে সে অনুবাদ করবে। তারপরে যে এমসিকিউটি তা বলা আছে যে প্রোগ্রামের কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়, সেটা হচ্ছে ব্যাকরণগত ভুল, যেটাকে আমরা বলি সিনট্যাক্স ইরর। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথমটি, যেগুলোকে আমরা মূলত চিহ্নের যে ভুলগুলোকে বলি থাকি, সেটাই মূলত আমাদের যে সিনট্যাক্স ইরর। তারপরে বলেছে যে প্রোগ্রাম কোডিংয়ের পূর্ববর্তী ধাপ কোনটি। এই ধাপগুলো থেকে আমাদের এমসিকিউ একটা আসেই প্রতি বছরই। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের প্রত্যেকটা ধাপ মুখস্থ করে নিতে হবে। আমাদের একটা সমস্যা সমাধান করতে গেলে, গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের 7টা ধাপ অতিক্রম করতে হয়। আমাদের 7টা ধাপই এখন মানে মুখস্থ করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে যে সমস্যা নির্দিষ্টকরণ। আমরা যে সমস্যাটাকে সমাধান করব সেই সমস্যাটা নির্দিষ্ট করতে হবে। দ্বিতীয় ধাপটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ করা। আর বিশ্লেষণ করার পরেই আমাদের কাজ হয় এই প্রোগ্রামটাকে ডিজাইন করা। তাহলে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইন। আর চতুর্থ ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রাম উন্নয়ন, যেটাকে আমরা মূলত বলি কোডিং। আর এখানে বলেছে তারা যে এই কোডিংয়ের পূর্ববর্তী ধাপ কোনটি, তাহলে কোডিংয়ের পূর্ববর্তী ধাপ আমরা বলতে পারি প্রোগ্রাম ডিজাইন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভি। আমাদের বাকিগুলোও জানতে হবে। তাহলে চতুর্থ ধাপের পরে পঞ্চম ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করা। হ্যাঁ, প্রোগ্রাম কোডিং করার পরে বা উন্নয়ন করার পরে ধাপটা হচ্ছে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন। আর এই প্রোগ্রাম বাস্তবায়ন করার পরে আমাদের আরও 2টি কাজ থাকে, সেটি হচ্ছে মানে 6 নম্বরটা হচ্ছে যে ডকুমেন্টেশন। আর এই ডকুমেন্টেশন করার পরে আমাদের প্রয়োজন পড়ে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, কারণ আমাদের এটা পরবর্তীতে এটা ব্যবহার করার জন্য আমাদের এই রক্ষণাবেক্ষণটা প্রয়োজন পড়ে। তাহলে আমরা জাস্ট একটু মুখস্থ করে নেব যে প্রথম কাজটা হচ্ছে আমাদের সমস্যা নির্দিষ্টকরণ, দ্বিতীয়টা হচ্ছে বিশ্লেষণ, তৃতীয় হচ্ছে ডিজাইনের পরে হচ্ছে উন্নয়ন বা কোডিং, তারপর হচ্ছে বাস্তবায়ন। আর বাস্তবায়নের পরে আরও 2টি কাজ, সেটা হচ্ছে ডকুমেন্টেশন এবং রক্ষণাবেক্ষণ। তারপরে বলা আছে যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কী বলে। আমাদের প্রোগ্রামের ভুলগুলোকে বা ভুল ত্রুটিগুলোকে শুধু বলি বাগ, যেটা। আর যদি আমরা এটাকে শনাক্ত করে সমাধানের পর্যায়ে নিয়ে যাই বা সংশোধনের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাই, সেটাকে বলবো আমরা ডিবাগিং। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের প্রক্রিয়া হচ্ছে ডিবাগিং। তারপরে বলা আছে যে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণের প্রতীকটি ব্যবহৃত হয় কোনটি। এখানে 4টি প্রতীক দেওয়া আছে, সেক্ষেত্রে প্রক্রিয়াকরণের জন্য আমাদের কোনটি ব্যবহৃত হয়। আমাদের সবচেয়ে বেশি যে
এই চিত্রগুলো ব্যবহৃত হয় সেটা আমরা বলতে পারি যে ডিম্বাকার চিহ্নটা সেটা হচ্ছে প্রোগ্রামের শুরু এবং শেষের জন্য ব্যবহৃত, মানে স্টার্ট এবং ইন্ড, সেটা হচ্ছে ডিম্বাকার। আর যেটা যেই রম্বসের মতো সেটা হচ্ছে ইনপুট আউটপুট, প্রোগ্রামের ইনপুট আউটপুটের জন্য আমরা এটা ব্যবহার করি। আর এই যে আয়তক্ষেত্রের মতো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, মানে যেটা আমরা প্রসেসের জন্য ব্যবহার করি, মানে প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করে থাকি, যেখানে মূলত মেইন সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। আর যেটা হচ্ছে সি এতে যেটা এই ডায়মন্ড আকৃতি দেওয়া আছে সেটা হচ্ছে ডিসিশন সিম্বল, মানে শর্তের যদি কোনো কাজ থাকে প্রোগ্রামে সেটা আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। আর সর্বশেষ হচ্ছে কানেক্টর, সেটা একদম বৃত্তের মতন, এটা দেখা যাচ্ছে বেশ বড়, আসলে এটা অত বড়ও না, যখন আমরা প্রোগ্রামে ব্যবহার করি একটু ছোটো করেই ব্যবহার করি, কিন্তু একদম গোল যেহেতু সেটাকে বলে আমরা কানেক্টর বা সংযোগকারী। তারপরে যে ডায়মন্ডের মতন চিহ্নটা দেওয়া আছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা আলোচনা করেছি, যে বলা যায় তারা যে এই প্রতীকটি কোন কাজে ব্যবহৃত, সেটা হচ্ছে ডিসিশন এই সিম্বল হিসেবে কাজ করে, শর্তের গড় হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। তাহলে সঠিক উত্তর বলতে পারি আমরা ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণের জন্য। তারপরে বলেছে যে সি প্রোগ্রামের কাঠামোর সিকোয়েন্স কোনটি, মানে কোনটার পর কোনটা আমরা করে থাকি সি প্রোগ্রামের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক বলতে পারি আমরা সর্বশেষটি, কারণ প্রথমে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়, সেটাকে আমাদের হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড লিখে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটে লিখতে হয় হেডার ফাইলটা, সেটা হচ্ছে প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে মূলত আমরা studio.h। আর তারপরে আমাদের মেইন ডিক্লেয়ার করতে হয়, মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়, আর বাকিগুলো আমাদের ভুল রয়েছে। আচ্ছা, তারপরে এমসিকিউতে বলেছে যে সি ভাষার ইন্টেজার ডেটা টাইপ কত বিটের। আমাদের এই ডেটা টাইপ দেখতে কিন্তু একটা না একটা এমসিকিউ আসেই, যার জন্য আমি দেখতে পাচ্ছ যে এই ডেটা টাইপগুলো এখানে লিখে রেখেছি বক্স আকারে। এখানে আমি 4টা লিখেছি, কারণ বেশ ইম্পর্টেন্ট হচ্ছে 4টি, এছাড়াও ডেটা টাইপ রয়েছে, কিন্তু এই 4টা থেকেই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা করে। প্রথমটা হচ্ছে ইন্টেজার, দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ডাবল, সর্বশেষটি হচ্ছে ক্যারেক্টার। আমাদের যে ইন্টেজার, এই ইন্টেজারের ধারণ ক্ষমতা হচ্ছে 2 বাইট, আর যদি লং ইন্টেজার হয় তাহলে কিন্তু হবে এটা 4 বাইট। আর এই বাইটকেই যদি জাস্ট আমরা ভিটে কনভার্ট করি তাহলে হয়ে যাবে 32 বিট, কারণ আমরা জানি যে 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট, যার ধারণা কিন্তু আমরা এই যে একদম নিচেরটা থেকে পাচ্ছি, মানে কারণ ক্যারেক্টার জায়গা দখল করে 1 বাইট, আর 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। আচ্ছা, তারপরে যে আমরা ফ্লোটে সাধারণত আমাদের 4 বাইট জায়গা দখল করে, আর এটাকে ভিটে নিলে 32 বিট হবে। আর ডাবল সবচেয়ে বেশি ক্ষমতাশালী, মানে জায়গা ধারণ করে রাখা হচ্ছে ডাবল যে ডেটা টাইপটা, সেটা হচ্ছে 8 বাইট, আর এই 8 বাইটকে যদি আমরা ভিটে কনভার্ট করি সেটা হবে 64 বিট। তাহলে সঠিক উত্তর এখন আমরা বলতে পারি যে ইন্টেজার যেহেতু বলেছে, তাহলে ইন্টেজারের জন্য সঠিক উত্তর বলতে পারি আমরা যে 3, মানে 32 বিট। আচ্ছা, তারপরে বলা আছে যে সি ভাষায় রিলেশনাল অপারেটর কোনটি। বেশ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের, কারণ অপারেটর থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো এমসিকিউ করি। রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের 6টি, আমরা এভাবে মনে রাখতে পারি। প্রথমটা হচ্ছে যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল। এইভাবে যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজেই কিন্তু এগুলো যদি তারা বলে যে নিচের কোনটি রিলেশনাল অপারেটর তাও ধরতে পারবো। তাহলে সঠিক উত্তর বলতে পারি আমরা যে 4, মানে 6টি। তারপরে বলেছে যে সি ভাষায় যে অ্যাড্রেসের মতো চিহ্নটা আছে এটাকে কোন ধরনের অপারেটর বলা হয়। এটা আসলে অ্যান্ড, এটাকে আমরা মূলত অ্যান্ড বলি, লজিক্যাল অ্যান্ড। আর এটা কোন ধরনের অপারেটরের মধ্যে পড়ে তারা বলেছে সেটা হবে আমাদের লজিক্যাল অপারেটর, কারণ আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে 3টি, একটি হচ্ছে অ্যান্ড, ওর, আরেকটি হচ্ছে নট। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3এরটা। তারপরে বলেছে যে সি ভাষায় এক্সপ্রেশন এক্স যে সমীকরণের যে আউটপুটটা কত হবে তা আমাদের বের করতে বলা হয়েছে। এখানে যে বলেছে যে এক্স এর মান কত হবে। এখানে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়ালের পরেই তারা পাওয়ার লিখেছে, এবং এখানে পাওয়ারে লিখেছে যে 3, তারপরে ক্ষমা ব্যবহার করে তার লিখেছে 2। এই কথার মানে এটা এরকমটা বোঝাচ্ছে যে 3 এর উপরে পাওয়ার হিসেবে আমাদের 2 ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি যে এই 3 এর উপরে আমরা পাওয়ার হিসেবে দিয়েছি 2, তারপরে যুগচিহ্ন দিয়েছে, লিখলাম যুগচিহ্ন। তারপরে 5কে তারা মডিউল করতে যাচ্ছে 2 দ্বারা, মানে 5কে তারা ভাগ করতে চাচ্ছে 2 দ্বারা, এবং ভাগ শেষকে এখানে বসাতে বলা হয়েছে, কারণ এই পার্সেন্টেজ মানে তারা ভাগ শেষকে ইন্ডিকেট করছে। এখন যদি আমরা এই 5কে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 4 পর্যন্ত নিঃশেষ বিভাজ্য হচ্ছে, তাহলে কিন্তু অবশিষ্ট এখানে 1 রয়ে গেছে। তাহলে এই একটাই হচ্ছে আমাদের ভাগশেষ, যার জন্য লিখেছি এখানে 1, তারপরে প্লাস চিহ্ন, তারপরে হচ্ছে আমাদের 3, লিখলাম 3। এখন কি করব, এটাকে যদি আমরা পাওয়ার করি তাহলে এখানে বলছে যে 3 আসলে রয়েছে 2 বার, তাহলে 3 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 9, আর তার সাথে 1 যোগ করলে 10, আর তার সাথে যদি 3 যোগ করি 13,
তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সর্বশেষটি। তারপরে বলছে যে সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? হ্যাঁ, সি প্রোগ্রামিং ভাষায় সুইচ হচ্ছে একটি কিওয়ার্ড। আমাদের সংরক্ষিত কিওয়ার্ড হচ্ছে 32টি। যদি একটু রপ্ত করে রাখতে পারি তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার পাবো। হ্যাঁ, যেমন ফর, হোয়াইল, সুইচ, রিটার্ন, এগুলো হচ্ছে এই সুইচ, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের যে সুইচ হচ্ছে একটি কিওয়ার্ড। তারপরে তারা বলেছে 3টি পূর্ণ সংখ্যা ABC কিবোর্ড দ্বারা ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি হবে? যেহেতু এখানে তারা বলেছে পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা ইংলিশে মূলত বলি যে ইন্টেজার, আর ইন্টেজারকে আমরা মূলত মডুলাস ডি দ্বারা প্রকাশ করি। সেটা সঠিক উত্তর হচ্ছে 2। আমরা এই স্ক্যানএপের মাধ্যমে মূলত এই অ্যাড্রেস করে থাকি মানগুলা। তাহলে আমরা যেহেতু এখানে 3টা মান বলেছি, আমরা মডুলাস চিহ্ন দিয়ে এই 3 বার ডি লিখব, আর কমা ইউজ করে আমরা অ্যাড্রেস এই চিহ্নটা দিয়ে আমাদের 3টা বর্ণ লিখে দেব। কারণ এই অ্যাড্রেস দ্বারা বোঝাচ্ছে যে এ এর মানটা এখানে আমরা এনে এখানে রাখবো, বি এর মানটা এনে এখানে রাখবো, সি এর মানটা এখানে এনে এখানে রাখবো। সঠিক প্রকাশ হচ্ছে এই জায়গায়, আর প্রত্যেকটি কিছু না কিছু ভুল রয়েছে। হ্যাঁ, ভুলটা হচ্ছে এই জায়গায় যে প্রথমটা যদি ভুল খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্সেন্টেজ ডির পরে কমা ইউজ করেছে, এটা ভুল। আচ্ছা, আর আমরা যদি সি অপশনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু পার্সেন্টেজ চিহ্নটা মানে মডুলাস চিহ্নটা আগে ব্যবহার করেছে, তারপরে ডি দিয়েছে, সেটা একটা ভুল। আর সর্বশেষের ভুলটা যদি খেয়াল করি তাহলে তারা কিন্তু এখানে অ্যাড্রেস চিহ্ন দেয়নি। এর জন্যই আমরা সঠিক উত্তর বলছি যে 2-এরটা আর কি, মানে বি। তারপরে আবারও একটি সি প্রোগ্রাম দেওয়া আছে। আমি কিন্তু এই লুপের ক্ষেত্রে কিন্তু এইভাবে বলি যে লুপের ভিতরে 3টি মান থাকে, সেটা হচ্ছে প্রথম পদ, শর্ত এবং ইনক্রিমেন্ট। এখানে প্রথম পদ হচ্ছে 1 এবং এই যে ভেরিয়েবলটা আই, তার মান সর্বোচ্চ 5 পর্যন্ত যেতে পারবে এবং তার ইনক্রিমেন্ট হবে প্লাস মানে 1 করে বৃদ্ধি পাবে। আবার একটি শর্ত দিয়েছে যে বলেছে যে i = 3 কন্টিনিউ। আর এই কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। আমি আবারও বলছি, কন্টিনিউ কথার মানে বোঝাচ্ছে এরকম যে ইফে যাকে ইন্ডিকেট করবে শুধু সে বাদ পড়বে। আর এখানে তারা প্রিন্ট করতে চাচ্ছে যে এইচএসসি এক্সাম, এই লেখাটা প্রিন্ট করতে চাচ্ছে। তারা বলেছে যে প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম লেখাটা কতবার প্রদর্শিত হবে, মানে প্রিন্ট করবে কতবার। তাহলে আমাদের স্বাভাবিক নিয়মে যদি করি, এখানে কিন্তু তারা প্রথম পদ দিয়েছে 1, আর ইনক্রিমেন্ট বলেছে যে i++, মানে 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 1-এর পরে হবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। আর তারা কিন্তু এখানে স্টেটমেন্টও একটা ডিক্লেয়ার করেছে, সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ কাকে ইন্ডিকেট করেছে? 3। তাহলে 3 বাদ পড়বে, তাহলে 3কে বাদ করে দিলে এখানে উপরে হচ্ছে 2 বার, নিচে হচ্ছে 2 বার। তাহলে সঠিক হবে আমাদের 4 বার প্রদর্শিত হবে, আর এই অপশনটা রয়েছে সিএতে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি বলা আছে যে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে, প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে আমাদের কি হবে? প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হবে, কারণ মেশিন ভাষার ক্ষেত্রে ভুল ধরাটা খুব কষ্ট হয়ে যায়। আর দক্ষ প্রোগ্রামার প্রয়োজন পড়বে। যদি দক্ষ প্রোগ্রামার হয় তাহলে ধরতে পারবে। আর প্রোগ্রাম দ্রুত নির্ভর হবে, কারণ সেখানে কোনো অনুবাদকের প্রয়োজন পড়বে না। তাহলে সঠিক উত্তর বলতে পারি আমরা সবগুলি। তারপরে বলা আছে যে সি ভাষায় ধ্রুবক ঘোষণা করার নিয়ম, মানে সঠিক নিয়মে আমরা কীভাবে সি প্রোগ্রামে ধ্রুবক ঘোষণা করব। সেটা হচ্ছে মূলত ধ্রুবকের ক্ষেত্রে আমরা ধ্রুবক বলতে বোঝাচ্ছি এইটাই যার মান আসলে একদম ফিক্স থাকে, যেটা পরিবর্তনশীল না, সেটা হচ্ছে ধ্রুবক। তাহলে প্রথম প্রকাশটা বলতে পারি যে কনস্ট ফ্লোট পাই, কারণ পায়ের ক্ষেত্রে আমাদের যে পায়ের মানটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু পায়ের মানটা একদম ফিক্স থাকে, যার জন্য আমরা এটাকে পরিবর্তন করতে পারি না। তার প্রকাশটা হচ্ছে এটা। আরেকটা প্রকাশ হচ্ছে যে 3 নাম্বারটা, যে ডিফাইন করে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে ডিফাইন লিখব এবং পায়ের মানটা তারপরে লিখব। আর শুধু ফ্লোট লিখে পাই লিখে আমরা এটা ডিফাইন করতে পারি না, এটা একটা ভুল পদ্ধতি। তাহলে প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে সঠিক, আর এই অপশনটা রয়েছে ভিএতে। তারপরে তারা বলেছে যে আউটপুট স্টেটমেন্ট হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করার পরে মূলত আমরা যে সঠিকভাবে করেছি সেটা ইন্ডিকেট করার জন্য কোন স্টেটমেন্টগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে মূলত আমাদের সঠিকটা হচ্ছে আমাদের এই প্রিন্ট এফ, কারণ প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা আউটপুটটাকে বোঝাই। আরেকটা হচ্ছে পুটস, আর গ্যাসটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথম এবং তৃতীয়টি, আর এটা রয়েছে আমাদের বিএতে। তারপরে ওয়াই যে এক্সপ্রেশন, এখানে তারা বলেছে যে এর সমতুল্য সি এক্সপ্রেশন কোনটি, মানে এটাকে আরও কতভাবে প্রকাশ করা যায়। তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে পি এর উপরে আমরা স্কোয়ার রেখেছি, মানে স্কোয়ার মানে বোঝাচ্ছে পি 2টি, তারপরে এক্স তাদের মধ্যে রয়েছে গুণাকারে, তারপরে একটা যোগ চিহ্ন, তারপরে দেখতে পাচ্ছি যে এই 2/3, মানে আমরা 2কে 3 দ্বারা ভাগ করেছি।
তাহলে আমরা সঠিক প্রকাশ প্রথমটা বলতে পারি, কারণ এই এখানে পি এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা পাওয়ার লিখে পি লিখে কমা দিয়ে স্কোয়ার লিখতে পারি। এখানে যদি কিউব থাকতো সেমভাবেই প্রকাশ করতাম, জাস্ট এখানে আমরা এই 2 এর জায়গায় আমরা 3 লিখে দিতাম। আর তারপরে দেখতে পাচ্ছি যে এক্স তাদের সাথে সম্পর্কে রয়েছে গুণের, যার জন্য আমরা এখানে গুণ লিখে জাস্ট এক্স লিখে দিব। তারপর প্লাস চিহ্ন তো প্লাস চিহ্নই। আর এই ভাগ প্রকাশটা আমরা এইভাবে করতে পারি যে 2/3। তাহলে সঠিকটা হচ্ছে এটা। আর আমাদের 2 নাম্বারটা সঠিক এই কারণেই না, তারা একটু ভুল করে ফেলেছে। পাওয়ার লিখেছে ঠিকই, কিন্তু পাওয়ারের পরে কিন্তু আমাদের পি লেখার কথা ছিল, তারপরে হচ্ছে আমাদের 2, তারা আগেই 2 লিখেছে, তার জন্য আমরা এই 2 নাম্বারটা সঠিক বলতে পারি না। 3 নাম্বারটা সঠিক, কারণ এখানে স্কোয়ার দ্বারা পি 2টা বোঝাচ্ছে, আমরা যদি পি গুণ পি দিই তাহলে হয়, তারপরে আবার গুণ দিয়ে জাস্ট এক্স লিখে দেবো, তাহলে হয়ে যাবে। আর এই দিক দিকে যা ছিল তো আমরা তা করতেই পারি যে 2/3। তাহলে সঠিক হচ্ছে আমাদের প্রথম এবং শেষটি, তাহলে এটা রয়েছে ভিএতে ভি। তারপরে সি প্রোগ্রামটাতে দেখতে পাচ্ছি যে তারা ইন্টে 2টি চলক ঘোষণা করেছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে ভি। আর এখানে ভি এর মান স্পষ্ট বলেছে, ভি এর মান হচ্ছে 50। আর তারা বলেছে যদি আমাদের এ এর মান বের করতে হয় তাহলে আমরা বিকে যেন মডিউল করি 25 দ্বারা, মানে নিঃশেষে বিভাজ্য করি। তাহলে বি হচ্ছে 50, 50কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে তো ভাগশেষ এখানে থাকছে না। তাহলে তারা সঠিক এই প্রিন্টে তারা এর মান চাচ্ছে, তাহলে এর মান হবে আমাদের 0। কিন্তু তারা এটা বলেনি, তারা বলেছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, এই যে তারা প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করেছে সেটা কী ভাষা, সেটা মূলত আমাদের সি ভাষায় তারা মূলত এই প্রোগ্রামটা রাইট করেছে না। তাহলে বলতে পারি সি ভাষা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এবং কারণ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এই কারণে আমরা ছোটোখাটো গাণিতিক কাজগুলো কিন্তু তার মাধ্যমে করি। আর ওই অবশ্যই সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্যস্তরের ভাষা। আর সিকে আমরা কিন্তু কেস সেনসিটিভ ভাষা বলতে পারি, কারণ এই এখানে বড় হাতের যে এই ক্যারেক্টারগুলো এবং ছোটো হাতের ক্যারেক্টারগুলো আমরা অ্যাটাচ করতে পারি না, মিলাতে পারিনি, কারণ তাদের প্রকাশ ভিন্ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের যে ডি, সর্বশেষটি। তারপরে বলা আছে যে সি ভাষায় সমজাতীয় যেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করি। সমজাতীয় যদি বলি সেটা হবে আমাদের এরে, আর এরে অপশনটা রয়েছে আমাদের 4-এ। আর এর জন্য আমি বলতে পারি সমজাতীয় বলছি এরকম যে একটা স্কুলের যে শ্রেণীর কক্ষে যে স্টুডেন্টরা থাকে তাদের যে মার্কগুলা তাদের স্পেসিফিক সাবজেক্ট হতে পারে, বা তাদের পুরো সাবজেক্ট ওয়াইজ যে মার্কগুলো পেলো সেগুলো আমরা রাখি মূলত এরেতে। আর যদি যোগফল করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই এর মাধ্যমেই করি। তারপরটিতে বলা আছে যে অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির পরবর্তী ধাপ কোনটি। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করার পরে যার প্রয়োজনীয়তা দেখাতে সেটা হচ্ছে মূলত প্রোগ্রামটা, যেটাকে আমরা কোড বলে থাকি, মানে কোড লিখার প্রয়োজন পড়ে। এই অপশনটা রয়েছে আমাদের ভিএতে। তারপরে আবার একটি সি প্রোগ্রাম, এখানে তারা এই ইন্টের চলকগুলো ডিক্লেয়ার করেছে। এখানে বলেছে যে এ ইকুয়াল হচ্ছে 3 এবং বি আর একটি চলক এনেছে। তারা বলেছে বি এর মান যদি বের করতে তাহলে আমরা যেন এই 2 এর সাথে এর মানটা গুণ করি, তাহলে 2 এর সাথে এর মান গুণ করতে 6, তাহলে একদম ইজিলি আমরা বলতে পারছি সঠিক উত্তর হচ্ছে সর্বশেষটি। তারপরে আগের যে সি প্রোগ্রামটা ছিল সেটাই তারা বলেছে এখন যে এই প্রোগ্রাম রান করলে আউটপুট হবে 3, তাহলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে। 3 বলতে বোঝাচ্ছে যে এর যে মানটা প্রদত্ত ছিল যে 3 সেটাই থাকবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু পোস্ট ইনক্রিমেন্টের কাজ করতে হবে এবং পোস্ট ডিক্রিমেন্টের কাজ করতে হবে, মানে প্রথম যে দুইটি বি এর মান পেতে গেলে তারা এখানে বলেছে যে কি করব, যে আমরা এ প্লাস প্লাস করবো। এ প্লাস প্লাস হচ্ছে এরকম যে পোস্ট ইনক্রিমেন্ট, এর পুরাতন মানটা ব্যবহার করবে, পরবর্তী ধাপ থেকে আমাদের নতুন মান ব্যবহার করবে। তাহলে তো অবশ্যই বলতে পারি যে এর পুরাতন মান কত 3, তাহলে বি এর মান তো 3 হবে, তাহলে এটা সঠিক। আর এই যে প্রকাশটা দ্বিতীয়টা সেটা হচ্ছে ভি ইকুয়াল এ মাইনাস মাইনাস, মানে এটাকে আমরা বলবো ডিক্রিমেন্ট, সেটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। আর পোস্ট ডিক্রিমেন্টের কাজ হচ্ছে পুরাতন মান তারা আগে ব্যবহার করবে এবং পরবর্তী ধাপ থেকে তারা নতুন মান নিবে, মানে যদি হ্রাস করতেও হয় তাহলে পরবর্তী ধাপ থেকে। তাহলে কিন্তু প্রথম ধাপে তো আমরা পুরাতন মান ব্যবহার করতে পারছি, তাহলে এর মান হচ্ছে এখানে 3, তাহলে অবশ্যই এখানে 3 ব্যবহার করতে পারবো। তাহলে সঠিক হচ্ছে প্রথম দুইটি। আর 3 নাম্বারটা সঠিক হবে না এই কারণেই, কারণ তারা এখানে বলছে বি প্লাস ইকুয়াল এ, তারা এখানে কিন্তু এখানে প্রি ইনক্রিমেন্টটা আনছে, তাহলে প্রি ইনক্রিমেন্টটা আনলে তো আর 3 থাকছে না, যার জন্য সঠিক উত্তর হচ্ছে প্রথমটি। তারপরে বলেছে যে ফরম্যাট স্পেসিফায়ার হলো কোনগুলো ফরম্যাট স্পেসিফায়ার। আমি কিন্তু একদম দেখতে পাচ্ছি এখানে বক্স আকারে লিখে রেখেছি যে সাধারণত সবচেয়ে বেশি আমরা যেগুলো ব্যবহার করি ডেটা টাইপ, সেই ডেটা টাইপটি হচ্ছে 4টি: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। আর ক্যারেক্টারকে আমরা পার্সেন্টেজ সি দ্বারা প্রকাশ করি, আসলে পার্সেন্ট বলা ঠিক হবে না, মডুলাস। তারপরে হচ্ছে ইন্টকে আমরা মডুলাস ডি দ্বারা প্রকাশ করি, ফ্লোটকে আমরা মডুলাস এফ দ্বারা, আর ডাবলকে আমরা প্রকাশ করি এল এফ দ্বারা।
আর এখানে দেখতে পাচ্ছি যে ভুল হচ্ছে আমাদের যে 2 নাম্বারেরটি, কারণ এখানে তারা ছোট হাতের আই ব্যবহার করেছে, তাহলে এটা ভুল। তাহলে সঠিক হচ্ছে প্রথমটি এবং সর্বশেষটি, এটা হচ্ছে আমাদের ভি অপশনে রয়েছে, বিয়েতে। তারপরে বলেছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী? এই দুইটাই অনুবাদক অনুবাদক তারা প্রোগ্রামকে মূলত অনুবাদ করে। তাহলে তাদের তফাৎ হচ্ছে কাজের ক্ষেত্রে, তারা গতিশীলতার দিক থেকে তাদের তফাৎ রয়েছে, কারণ কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে এই অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটার করে লাইন বাই লাইন, আলাদা আলাদা করে, এক লাইন করে। তাহলে বলতে পারি যে অনুবাদকের ক্ষেত্রেও এবং মেমোরির স্পেস রাজবিদ্যুতেও অবশ্যই, যেহেতু কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে জায়গার প্রয়োজন বেশি পড়ে, ভুল প্রদর্শনের ক্ষেত্রেও তাদের মধ্যে তারতম্য রয়েছে, মানে পার্থক্য রয়েছে। কারণ এইখানে আমরা কম্পাইলারের মাধ্যমে কিন্তু একবারই ভুলটা দেখতে পাচ্ছি, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু আমরা লাইন বাই লাইন দেখতে হচ্ছে। তাহলে সঠিক উত্তর সবগুলি। তারপরে তারা বলেছে যে এর কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 6 হবে। এখানে যদি আমি ধারার কেন্দ্রিক চিন্তা করি, তাহলে এখানে একে আমরা প্রথম পদ বলবো। তাহলে এখানে তারা বলেছে যে কত হতে হবে, এর কোন মানে পরিবর্তন আউটপুট 6 হবে। তাহলে 6 যদি আমাদের হতে হয়, তার যে আসলে এই মেইন যে প্রোগ্রামটা সেটা এখানে দেওয়া নেই, আমরা এটাকে বের করতে পারছি না। তারপরে বলেছে যে বৈজ্ঞানিক ও প্রকৌশল সম্পর্কিত সমস্যার জন্য নিচের কোনটি ব্যবহার করা সুবিধাজনক, সেটা হচ্ছে ফোরট্রান। এই ফর্মুলাটার মাধ্যমে আমরা বৈজ্ঞানিক বা প্রকৌশলগত সমস্যাগুলো খুব সহজেই করতে পারি ফোরট্রানের মাধ্যমে। তারপরে বলেছে যে IDE এর পূর্ণ নাম কোনটি, মানে পূর্ণরূপ কোনটি, সেটি হচ্ছে দ্বিতীয়টি, সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তারপরে বলেছে যে প্রত্যেক প্রোগ্রাম সংগঠনের কটি অংশ থাকে। আমাদের প্রত্যেকটি প্রোগ্রামেরই 3টি অংশ থাকে। এই প্রোগ্রামগুলো পারস্পরিক মানে সম্পর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটা প্রোগ্রাম গঠন করে আর কি। তাহলে 3টি অংশ হচ্ছে ইনপুট, প্রসেস ও আউটপুট। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। তারপরে বলেছে যে সি ভাষায় তৈরির প্রোগ্রামে হেডার ফাইল লেখার নিয়ম কোনটি। আমরা কীভাবে মূলত হেডার ফাইলটা ডিক্লেয়ার করি? হেডার ফাইল ডিক্লেয়ার করি অবশ্যই আমরা ছোটো হাতের অক্ষরে হ্যাশ চিহ্ন দিয়ে হেডার ফাইল লিখি, এবং আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমাদের হেডার ফাইলের নামটা লিখি। প্রথমে কিন্তু আমরা studio.h দিয়ে শুরু করি, সেটা অবশ্যই আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখব। তাহলে সঠিক বলতে পারি বি, আর প্রত্যেকটির মধ্যে কিছু না কিছু ভুল রয়েছে। তারপরে বলেছে যে ক্যারেক্টার ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করতে হয়। ক্যারেক্টারের জন্য আমাদের 1 বাইট জায়গা দখল করতে হয়, আর যদি বিটে বলি সেটা হচ্ছে 8 বিট। তারপরে বলছে সি ভাষায় যে 463 কোন ধরনের ডেটা। 463 দেখতে পাচ্ছি একদম পরিপূর্ণ একটা সংখ্যা, এখানে কোনো দশমিক চিহ্ন ব্যবহার করা হয়নি, যার জন্য আমরা বলতে পারি সেটা হচ্ছে ইন্ট, মানে ইন্টেজার টাইপের ডেটা। তারপরে ওয়াই এর একটি রাশিমালা দেওয়া আছে, গাণিতিক রাশিমালাটাতে তারা বলেছে যে সি প্রোগ্রামের মাধ্যমে যদি এটাকে আমাদের প্রকাশ করতে হয়, তাহলে সঠিক রূপান্তর কোনটি হবে। তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার, তাহলে বলতে পারি 2টা এ, তারপরে প্লাস চিহ্ন, তারপরে বি স্কোয়ার মানে 2টা ভি। তাহলে সঠিক প্রকাশটা হচ্ছে আমাদের সর্বশেষটি, মানে এ গুণ এ প্লাস বি গুণ বি। আমরা এটা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি, পাওয়ার লিখে প্রথমটা লিখব, তারপরে তার পাওয়ার কত আছে তা লিখব। তাহলে প্রথমে কত হচ্ছে এ লিখবো, এ তারপরে কমা দিয়ে লিখবো 2, এইভাবে লিখব। যে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো আমাদের